জাতীয় থেকে আন্তর্জাতিক আর প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়েই এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি মাঝার মাহবুব। ভারতের কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সামনে বৃহস্পতিবার বঙ্গীয় হিন্দু জাগরণ নামে একটি সংগঠনের সহিংস বিক্ষোভ ও বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ সরকার গভীর উদ্বেগের সঙ্গে উল্লেখ করেছে যে বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সীমানায় পৌঁছে সহিংস বিক্ষোভ করেছে। এ সময় তারা বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন দেয় এবং বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে বলে মনে হলেও ডেপুটি হাইকমিশনের কর্মীরা নিরাপত্তাজনিত কারণে ভুগছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার। সীমান্তের ওপাশ থেকে নতুন করে চক্রান্ত হচ্ছে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ফ্যাসিস্টরা বহির্বিশ্বে দেখাতে চায় বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। সংখ্যালঘুদের নিয়ে ভারতীয় গণমাধ্যমে প্রচারিত সংবাদকে ভিত্তিহীন বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকাস্থ ঠাকুরগাঁও ছাত্র পরিষদ আয়োজিত ছাত্র কনভেনশনে এসব কথা বলেন তিনি। শুক্রবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকাস্থ ঠাকুরগাঁও ছাত্র পরিষদ আয়োজিত ছাত্র কনভেনশনে তিনি বলেন, দেশ এখনও ক্রান্তিকাল পার হয়নি, চারদিকে অন্ধকার পাকিয়ে আছে। এছাড়াও সাম্প্রতিক ছাত্রদের সংঘাতে জড়ানোকে চক্রান্ত ও ষড়যন্ত্র বলেও দাবি করেন তিনি। ইসকন কিংবা ধর্মের নামে আইনজীবী হত্যার ঘটনা নতুন বাংলাদেশে কেউ দেখতে চায়নি উল্লেখ করে বিএনপি মহাসচিব আরও বলেন, বছরের পর বছর কারাগারে থেকে বেগম জিয়া আপোস করেননি। গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় ভূমিকা ছিল খালেদা জিয়ার। সীমান্তের ওপারে বসে আছে, ওখান থেকে নতুন নতুন চক্রান্ত ষড়যন্ত্র করা হচ্ছে। প্রতি মুহূর্তে তারা এক একটা ঘটনা ঘটিয়ে সেটাকে ফেনাপ করে পৃথিবীতে বিশ্বে দেখাতে চায় যে বাংলাদেশ নাকি মৌলবাদীদের দেশ হয়ে গেছে। তারা কারা এটা করছে, কেন করছে? আমি কথা এই জন্য বলছি যে এই আনন্দে আমাদের থাকার কোনো অবকাশ নাই। এদিকে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দেশটির অন্তর্বর্তী সরকারকেই নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছে নয়াদিল্লি। শুক্রবার ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর নজর রাখছে ভারত। দেশটির অন্তর্বর্তী সরকারকে বারবার সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে সতর্ক করা হয়েছে। সহিংসতা বন্ধের পাশাপাশি উস্কানিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান জয়সওয়াল। India has consistently and strongly raised with the Bangladesh government the threats and targeted attacks on Hindus and other minorities. Our position on the matter is very clear. The interim government must live up to its responsibility of protecting all minorities. বাংলাদেশের পরিস্থিতির উপর ভারতের অযাচিত উদ্বেগ প্রকাশ থেমে নেই। অন্যদিকে ভারতের মাটিতে মুসলিমদের উপর অসংখ্য নির্মমতা ঘটছে, যা নিয়ে দেশটির সংকোচ বা অনুশোচনাও নেই। ভারতের এই দ্বিচারিতা নিন্দনীয় ও আপত্তিকর বলে মনে করছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। শুক্রবার ফেসবুকে এক পোস্টে তিনি জানান, বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করে অন্তর্বর্তী সরকার দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীকে আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি নিরাপত্তা দিতে পারছে। গতকাল প্রকাশিত ভয়েস অব আমেরিকার বাংলার জরিপে একটি দেখা গেছে। সম্প্রতি দুর্গাপূজায় সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার বিষয়টি পোস্টে উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, চট্টগ্রামে আইনজীবী সাইফুলকে নির্মম উস্কানিমূলকভাবে হত্যার পরও বাংলাদেশের মুসলমানরা সংযম ও ধৈর্যের পরিচয় দিয়েছে।
ইসকন নেতা গ্রেপ্তারের প্রতিবাদে ভারত বিবৃতি দিলেও জুলাই আগস্টে গণহত্যা ও আইনজীবী হত্যা নিয়ে কোনো বিবৃতি দেয়নি দেশটি। এটা পক্ষপাতমূলক আচরণ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সকালে বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম খান বলেন, দেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য যারা গুম খুন হয়রানি হয়েছেন তাদের রক্তের সঙ্গে বেমানি করা যাবে না। সঠিক নির্বাচন না হওয়ার পেছনে যারা আওয়ামী লীগকে সহযোগিতা করেছে তারা সবাই দেশের শত্রু বলে মন্তব্য করেন তিনি। সবাইকে সতর্ক থাকতে বলে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, দেশের অর্থ পাচার করে বাইরে থেকে নানা ষড়যন্ত্র করছে প্রতিপক্ষ, তাই তাদের প্রতিহত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্তর্বর্তী সরকারকে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানান তিনি। বহু বছর তারা এই দেশের মানুষকে লুণ্ঠন করে প্রচুর টাকার মালিক হয়েছে। দেশে বিদেশে তাদের অনেক টাকা, দেশে বিদেশে তাদের অনেক সুবিধাভোগী। তারা নানা নামে নানা কৌশলে এদেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তারা আমাদের আন্দোলনের সাফল্যটাকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করছে। আমাদের যদি ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করতে না পারি তাহলে তারা কিন্তু ওই পরাজয়ের প্রতিশোধ নিয়ে ফেলবে। মানুষের সমর্থন ভালোবাসা যদি থাকে তাহলে রাজনীতি করা যায় বলে মন্তব্য করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জেলার সরাইল উপজেলার সরাইল অন্নদা স্কুল খেলার মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় রুমিন ফারহানা বিএনপির নেতাকর্মীর ওপর বিগত সরকারের নির্যাতনের কথা উল্লেখ করে বলেন, নির্বাচন না হলে আন্দোলনের বিজয় মূল্যহীন, ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। আগামী সংসদ নির্বাচনে বিজয়ী হতে পারলে নানা উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের ঘোষণা দেন তিনি। আমি সবাইকে বলবো, আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, কোনো ষড়যন্ত্রকারীর শক্তি নাই আমাদেরকে পরাজিত করে। সুপরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করা হচ্ছে বলে মন্তব্য করেছেন হেফাজতের নেতা মামুনুল হক। বাইতুল মুকাররম মসজিদ এলাকায় ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, মুসলমানদের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করলে আবারও শাপলা চত্বর দেখতে হবে। আইনজীবী সাইফুল ইসলামকে হত্যায় শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ ইন্ধন দিয়েছে উল্লেখ করে হেফাজত নেতারা হুঁশিয়ারি দেন, কোনো সংগঠন সন্ত্রাসী কার্যক্রম চালালে দেশের মানুষ একত্রে তা রুখে দেবে। আইনজীবী হত্যার উস্কানিদাতাদের সবাইকে গ্রেপ্তারের দাবিও জানান তারা। যে সকল হত্যাকারী হিসেবে চিহ্নিত ঘাতকদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকেই শুধুমাত্র বিচারের আওতায় আনলে চলবে না। আমাদের স্পষ্ট দাবি হলো, এই ঘটনার নেপথ্যে যারা রয়েছে সেই নেপথ্য খুনিদেরকে বের করে মুখোশ উন্মোচন করতে হবে, তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। শহীদ আলীর হত্যাকাণ্ডের জন্য ইসকনের স্পষ্ট মদতদাতা খুনি শেখ হাসিনাকে আসামি করে তার দেশবাসীদের বিরুদ্ধে। চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে ও ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজত ইসলাম বাংলাদেশ। জুমার নামাজের পর জমিয়তুল ফালাহ জামে মসজিদ সহ বিভিন্ন মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করেন মুসল্লিরা। পরে নগরীর ২ নম্বর গেইট এলাকায় সমবেত হয়ে সমাবেশ করেন কয়েক হাজার মুসল্লি। এ সময় ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে স্লোগান দেন তারা। একই সাথে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ারি করেন মুসল্লিরা। ইসকনকে জঙ্গি সংগঠন আখ্যা দিয়ে সংগঠনটিকে নিষিদ্ধের দাবি জানান বক্তারা। সেই সাথে আলিফ হত্যায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের দাবি জানান তারা। এছাড়া একই দাবিতে ফেনীতে বিক্ষোভ মিছিল করেছেন মুসল্লিরা। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে সমবেত হয়ে বিক্ষোভ করেন তারা। এই সময় ইসকন ভারতের ইশারায় মাথাচাড়া দিয়ে উঠছে বলেও জানান বক্তারা।
বাংলাদেশে শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনের পতনের মাধ্যমে ভারতের পররাষ্ট্রনীতির মারাত্মক বিপর্যয় ঘটেছে বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশ সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান। এবং এই পরাজয় ভারত যে সহজে মেনে নেবে না তার প্রমাণ দেশবাসী প্রতিদিন দেখতে পাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার বিকেলে সাভারে আশুলিয়ায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম বিভাগের চতুর্থ মিডিয়া অলিম্পিয়াডে কথা বলেন মাহমুদুর রহমান। এ সময় তিনি আরও বলেন, শেখ হাসিনা পালিয়ে ভারতে অবস্থান নিলেও সেখান থেকেই তিনি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। ভারতীয় আধিপত্যবাদের অনুসারীরা এখনও বহাল তবিয়তে রয়েছে। তাই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে মিডিয়া অলিম্পিয়াডে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন ডক্টর মাহমুদুর রহমান। ইন্ডিয়ার ফরেন পলিসির গত 50 বছরের সব থেকে বড় ডিজাস্টার হয়েছে এই জুলাই বিপ্লবে শেখ হাসিনার পতন। ফরেন পলিসির সব থেকে বড় ডিজাস্টার, এই ডিজাস্টার ইন্ডিয়া এত সহজে মেনে নেবে না। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এবং তারা যে মেনে নেবে না তার আমরা কাজকর্ম বাংলাদেশে প্রতিদিন দেখতে পাচ্ছি। ভারতে পালিয়ে থেকে শেখ হাসিনা বাংলাদেশকে ধ্বংসের ষড়যন্ত্র করছেন। ভারত সরকার এবং সে দেশের গণমাধ্যমও সেই ষড়যন্ত্রের অংশীদার বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকিব। শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরীর সিআরবি শিরিষতলায় গণসংলাপে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা ইসকনকে ব্যবহার করে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে ষড়যন্ত্র করছে। চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের মাধ্যমে ইসকনকে ব্যবহার করে জনগণকে উস্কানি দেওয়ার অপচেষ্টা করা হয়। তবে চট্টগ্রামের জনগণ সে ফাঁদে পা না দেয় তিনি চট্টগ্রামবাসীকে ধন্যবাদ জানান। ষড়যন্ত্র ব্যর্থ হওয়ায় আওয়ামী সন্ত্রাসীরাই হিন্দুদের উপর হামলা করতে পারে বলে সন্দেহ প্রকাশ করে এ সময় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান জুনায়েদ সাকিব। এই যে চট্টগ্রামে যা ঘটেছে, সাইফুল ইসলাম আলিফের ক্ষেত্রে অ্যাডভোকেট, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগের গুন্ডা পান্ডারা এবং ইসকনের লোকেরাও থাকতে পারে, আছে নিশ্চয়ই, তারা এই হত্যাকাণ্ড করেছে। ইসকনের ব্যানারে করা হয়েছে যাতে করে হিন্দু সম্প্রদায়ের উপরে দায় চাপে এবং মুসলিমরা খেপে গিয়ে হিন্দুদের বাড়ি ঘরে আক্রমণ করে। দেশকে অস্থিতিশীল করতে বিদেশি ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন ধর্ম উপদেষ্টা। চট্টগ্রামে নিহত সরকারি কৌশলী সাইফুল ইসলামের বাড়িতে গিয়ে একথা বলেন তিনি। এই সময় হত্যায় জড়িত ব্যক্তি বা সংগঠন কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। এদিকে ইসকন নিষিদ্ধের বিষয়টি আদালতের মাধ্যমে সমাধান করা হবে বলে জানান ধর্ম উপদেষ্টা। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের যারা হত্যাকারী তাদের আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। সেটা ব্যক্তি হোক, সংগঠন হোক, তদন্ত চলছে। দেশে বিদেশে এই গভর্নমেন্টকে বিব্রত করার জন্য একটা গোষ্ঠী তৎপর। তো আমরা কোনো ক্রমে আমাদের অভ্যন্তরীণ সৌহার্দ্য, সম্প্রীতি, শান্তি, শৃঙ্খলা যাতে বিনষ্ট না হয়, বহাল থাকে, এর জন্য আমাদেরকে অত্যন্ত সজাগ এবং সচেতন থাকতে হবে। চট্টগ্রামে চক্রান্তের মাধ্যমে ধর্মীয় উস্কানি কাজে লাগিয়ে সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা হয়েছে। তবে প্রচণ্ড ক্ষোভের মধ্যেও চট্টগ্রামের মানুষ নিজেদের আবেগকে সংযত রেখে জাতীয় ঐক্য বজায় রেখেছে বলে মন্তব্য করেছেন ভূমি উপদেষ্টা হাসান আরিফ। শুক্রবার বিকেলে নগরীর সার্কিট হাউসে চট্টগ্রামের শহীদ পরিবারের সাথে মতবিনিময় সভায় কথা বলেন তিনি। শুক্রবার বিকেলে নগরীর সার্কিট হাউসে চট্টগ্রামের শহীদ পরিবারের সাথে মতবিনিময় তিনি বলেন, সভায় জেলা প্রশাসক ও সিভিল সার্জন জানান, চট্টগ্রামে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে এ পর্যন্ত 9 জন শহীদ ও 413 জনের আহতের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আরও 600 জনের তথ্য যাচাই বাছাই চলছে। এই 9 জন শহীদদের পরিবারকে 1 লাখ টাকা করে অর্থ সহায়তার চেক প্রদান করা হয়। এ সময় বৈষম্য বিরোধীরা আন্দোলনের নেতারা অভিযোগ করেন, শহীদ পরিবারকে পুনর্বাসনে সরকার ধীর গতিতে এগোচ্ছে। চট্টগ্রামের মানুষ সংযত থেকেছে, কোনো ধরনের উস্কানিতে তারা কান দেয়নি। আমার দৃঢ় বিশ্বাস
যে এই জাতীয় ঐক্য জাতি ধর্ম নির্বিশেষে, সামাজিক অবস্থান নির্বিশেষে, দল মত নির্বিশেষে আমরা ধরে রাখতে পারবো। সরকারের সহযোগিতা ছাড়া শক্তিশালী নির্বাচন কমিশনের মাধ্যমেও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। শুক্রবার সকালে রাজধানী ঢাকার এফডিসিতে সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রার্থী ও নাগরিকের ভূমিকা নিয়ে আয়োজিত ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। বদিউল আলম বলেন, নির্বাচন সহ সব ক্ষেত্রে সংস্কার প্রয়োজন। সংস্কার না করে নির্বাচন হলে আগের পরিস্থিতি তৈরির শঙ্কা রয়েছে। এছাড়াও গেল কয়েকটি নির্বাচনে যারা কারচুপি সহ অপরাধ করেছে তাদেরকে আইনের আওতায় আনা উচিত। এক্ষেত্রে সবার আগে আইনের আওতায় আনা উচিত পূর্বে গঠিত কমিশনগুলোকে। নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে মনোনয়ন বাণিজ্যের মাধ্যমগুলো চিহ্নিত করতে হবে। তিনি বলেন, সব নাগরিকদের এনআইডি কার্ড নিশ্চিত করা গেলে সেখান থেকেই ভোটার তালিকা প্রণয়ন করা যাবে। আলাদা ভোটার তালিকার প্রয়োজন হবে না। 31 ডিসেম্বরের মধ্যেই নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে কমিশন প্রতিবেদন জমা দেবে বলে জানান ডক্টর বদিউল আলম। সরকার মানে কি? সরকার মানে প্রশাসন, সরকার মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করে, তারা যদি নির্বাচনকে বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করে, তাহলে সবচেয়ে সুষ্ঠু, সবচেয়ে কার্যকর নির্বাচন কমিশনের পক্ষেও, সবচেয়ে শক্তিশালী নির্বাচন কমিশনের পক্ষেও, সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পক্ষেও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। যারা নির্বাচনী দায়িত্ব পালন করেছে গত 3টি নির্বাচনে, তারা কিন্তু এই নির্বাচনী অপরাধ করেছে। তাদেরকে বিচারের আওতায় আনা হয়নি এবং বিচারের আওতায় আনা উচিত। 15 বছরের অপরাধীদের প্রত্যেকের বিচার করা হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। শুক্রবার সন্ধ্যায় যশোরের চাঁচড়া মোড়ে এক পথসভায় কথা বলেন জামায়াতের আমির। পথসভায় ডক্টর শফিকুর রহমান বলেন, বৈষম্যহীন দেশ গড়তে কাজ করে যাচ্ছে জামায়াত ইসলামী। আওয়ামী লীগ এখনও ষড়যন্ত্র অব্যাহত রেখেছে জানিয়ে তা রুখে দিতে জাতীয় ঐক্য ধরে রাখার তাগিদ দেন তিনি। এছাড়া মানবতা বিরোধী অপরাধের বিচারের নামে জামায়াতের শীর্ষ নেতাদের হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। আমাদের এই জাতীয় ঐক্য ধরে রাখতে হবে। কেউ যেন কোনো ফাঁকতালে ঢুকে এই ঐক্য বিনষ্ট করতে না পারে, এই জন্য আপামর ছাত্র জনতা সহ সমস্ত বাংলাদেশের জনগণকে সজাগ এবং সতর্ক থাকতে হবে। ইসলামী ব্যাংক সহ ব্যাংকিং খাতকে ধ্বংস করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিদেশে বেগমপাড়া তৈরি করেছে বলে মন্তব্য করেছেন জামায়াত নেতারা। রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত কর্মী সম্মেলনে যোগ দিয়ে তারা একথা বলেন। বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশের ব্যাংকগুলোকে লুট করেছে। নির্বাচন ব্যবস্থা বিগত ফ্যাসিস্ট সরকার ধ্বংস করায় সংস্কার প্রয়োজন। তাই যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার কাজ শেষ করে নির্বাচন দিতে হবে। জামায়াত ইসলামী নেতারা বলেন, অনেক ক্ষেত্রে জনগণের ভাষা বুঝতে ব্যর্থ হচ্ছে অন্তর্বর্তী সরকার। যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার কাজ শেষ করে তারপরে নির্বাচনের ব্যবস্থা করে। এটা যদি না হয় তাহলে এই নির্বাচন হবে না। এই নির্বাচন অতীতে যে সমস্ত নির্বাচন আমরা দেখেছি ওই রকমই নির্বাচন একটা হইতে পারে, যার আলামত আপনারা 2014-তে দেখেছেন, 2018-তে দেখেছেন, 2024-এ দেখেছেন। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ তারা চুরি করে নিয়ে গেছে, বিভিন্ন ব্যাংকে লুটপাট করেছে, টাকাগুলো তারা পাচার করেছে বিদেশে, বেগমপাড়া তৈরি করেছে এবং ব্যাংকে টাকার সংকট সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগের সাথে যত বড় সাম্রাজ্যবাদী সাহায্যই থাকুক না কেন, এই দেশে তাদের মতো ফ্যাসিবাদী সরকার আর ফিরতে পারবে না বলে মন্তব্য করেছেন এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান। শুক্রবার যাত্রাবাড়ির শহীদি ঐক্য চত্বরে জুলাই আন্দোলনে যাত্রাবাড়ির শহীদদের স্মরণে আয়োজিত স্মরণ সভায় একথা বলেন তিনি। এ সময় যাত্রাবাড়িতে নিহত 58 জন শহীদের পরিবারের পুনর্বাসন নিয়ে সরকারের দ্রুত সাহায্য আশা করেন। পাশাপাশি যাত্রাবাড়ির শব্দদূষণ, রাস্তাঘাট পরিষ্কার ও সংস্কার, বাসস্ট্যান্ডে চাঁদাবাজি বন্ধ ও ব্যবসায়ীদের সঠিকভাবে পরিচালনা নিয়েও কথা বলেন তিনি।
কিভাবে বাস করছে, প্রত্যেক দিনের হয়রানি এবং ভোগান্তি তাদেরকে কিভাবে কষ্ট দিচ্ছে। এরপরে আমরা দেখেছি রাজনৈতিক ছত্রছায়া চাঁদাবাজি, প্রত্যেকটা বাস স্ট্যান্ড এবং টেম্পো স্ট্যান্ড নতুন চাঁদাবাজদের দখলে গেছে। শাহবাগে জাগ্রত স্তম্ভ স্থাপন সহ ডিসেম্বর জুড়ে আবারও গ্রাফিতি আঁকা হবে বলে জানিয়েছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বিভিন্ন স্থানে জুলাই বিপ্লবের স্লোগান মুছে দেওয়ার প্রতিবাদে গ্রাফিতি ও স্লোগান পুনর্লিখন কর্মসূচি ঘোষণা করা হয়। শুক্রবার বিকেলে এক সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক জানান, সরকার ভিন্ন খাতে নজর দিচ্ছে। তিনি জানান, ভাস্কর্য নির্মাণ করা হবে জুলাই আগস্টের স্মৃতি নিয়ে। বলেন, বঙ্গবন্ধু কর্নারের পরিবর্তে বাংলাদেশ কর্নার করা হবে, আর সরকার না চাইলে নিজেদের অর্থায়নে জুলাই আগস্টের স্মৃতি ধরে রাখবে ইনকিলাব মঞ্চ। আহ্বায়ক আরও বলেন, রাজনৈতিক দলগুলো নির্বাচন চাচ্ছে, এটা ষড়যন্ত্র, সরকারের দায় আছে এতে। আমরা যে জাগ্রত জুলাই নামে যে স্মৃতিস্তম্ভ করতে বলেছি, আমরা চাই এটাকে যত কম বাজেটে, আপনারা আমাদেরকে বলেন আমরা বাজেট করে দিব, এবং সরকার যদি বলে ইনকিলাব মঞ্চ এটা করুক, তারা অনুমতি দিলে বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় সরকারের অনুমতি নিয়ে আমরা ইনশাল্লাহ ফান্ডিং করে দিব। 1 টাকাও রাষ্ট্রের খরচ করতে হবে না। আগামী 21 ডিসেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে জুলাই বিপ্লবে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তায় চ্যারিটি কনসার্ট আয়োজন করবে স্পিরিটিস অফ জুলাই। সহযোগিতা করবে জুলাই স্মৃতি ফাউন্ডেশন। কনসার্ট মাতাবেন বিখ্যাত পাকিস্তানি সঙ্গীত শিল্পী রাহাত ফাতেহ আলী খান। বিনা পারিশ্রমিকে কনসার্টে গান গাইবেন তিনি। কনসার্ট থেকে আয়কৃত অর্থ অভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারকে দেওয়া হবে বলেন আয়োজকরা। শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে কনসার্ট আয়োজনের কথা জানান স্পিরিটিস অফ জুলাই সংগঠনটি। ডিসেম্বরের প্রথম সমাপ্ত থেকে কনসার্টের টিকিট বিক্রি করা হবে। আর্থিক স্বচ্ছতার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশিষ্টজনদের নিয়ে একটি উপদেষ্টা পরিষদও গঠন করা হয়েছে বলে জানান তারা। ঢাকার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আয়োজিত এই চ্যারিটি কনসার্টে মূল আকর্ষণ হিসেবে মঞ্চ মাতাবেন বিশ্বখ্যাত সঙ্গীতজ্ঞ রাহাত ফাতেহ আলী খান। তার সঙ্গে স্পিরিটস অফ জুলাই এর একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তিতে আমাদের কনসার্টে তিনি বিনা পারিশ্রমিকে পারফর্ম করবেন বলে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন। ভারত সহ দেশি বিদেশি ষড়যন্ত্র রুখে দিতে হবে। নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের নেতারা। শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ ও গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবার ডাক দিয়ে সমাবেশ ও মিছিল করে গণসংহতি আন্দোলন। পরে বক্তারা বলেন, দেশে বিভক্তির রাজনীতি না করে সার্বভৌমত্ব রক্ষায় সকল ঐক্যবদ্ধ হতে হবে। প্রয়োজনীয় সংস্কার দ্রুত করারও দাবি জানান বক্তারা। তরুণ নেতৃত্বের মাধ্যমে দেশ গঠনে জাতীয় নাগরিক কমিটির পাশে থেকে বৈষম্যহীন রাষ্ট্র গঠনের আহ্বান জানিয়েছেন কমিটির কেন্দ্রীয় নির্বাহী সদস্যরা। বিকেলে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। ফ্যাসিবাদীদের বিরুদ্ধে জাতীয় কমিটির মতবিনিময় সভায় একথা বলেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নির্বাহী সদস্য সাইফ মুস্তাফিজ। এ সময় রাজনৈতিক পট পরিবর্তন সহ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়। চট্টগ্রামের সীতাকুণ্ডে বিভিন্ন শিপইয়ার্ড ও দেশের একমাত্র গাড়ি প্রস্তুত কারখানা প্রগতি ইন্ডাস্ট্রি পরিদর্শন করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান ও ভূমি উপদেষ্টা এএফ হাসান আরিফ। শুক্রবার সীতাকুণ্ডের বিভিন্ন শিপইয়ার্ড ঘুরে কাজের পরিবেশ ও শ্রমিকদের নিরাপত্তার বিষয়গুলো পর্যবেক্ষণ করেন তারা। তার উপস্থিতিতে শিপইয়ার্ড মালিকরা এ শিল্পের বর্তমান সংকট ও সমস্যার কথা তুলে ধরে বলেন, সাম্প্রতিক ডলার সংকটের কারণে জাহাজ কেনা সম্ভব হচ্ছে না। এতে একদিকে তৈরি হয়েছে কাঁচামাল সংকট, অপরদিকে বাজারে পণ্যের চাহিদাও কমছে। এছাড়া শিপ ব্রেকিং শিল্পে শ্রমিক দুর্ঘটনা ও পরিবেশ দূষণ নিয়ে একটি মহল নেতিবাচক প্রচারণা করায় এ খাতে প্রতিযোগী দেশগুলো এগিয়ে গেলেও বাংলাদেশ পিছিয়ে পড়ছে। শিপইয়ার্ড পরিদর্শন শেষে উপদেষ্টা দেশের একমাত্র গাড়ি তৈরির প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিতে
কোরিয়ান দুটি গাড়ির উদ্বোধন করেন। সাতক্ষীরায় কৃষকদের মাঝে বিনামূল্যে লবণাক্ত সহনশীল জাতের বীজ বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে এই কর্মসূচি হয়। বিকেলে সাতক্ষীরা উপকেন্দ্রে শতাধিক কৃষকের মাঝে বীজ বিতরণ করা হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কৃষি মন্ত্রণালয়ের গবেষণা অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আবু জুবায়ের হোসেন বাবলু। এ সময় তিনি বলেন, কৃষিতে স্বয়ং সম্পূর্ণ হতে উন্নত জাতের ফসল উৎপাদনে কাজ করছে কৃষি বিভাগ। উপকূলীয় এলাকায় বিভিন্ন ফসল চাষাবাদের লক্ষ্যে গবেষণা কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। বগুড়ায় শুরু হয়েছে 2 দিনব্যাপী কবি সম্মেলন। বগুড়া লেখক চক্রের 36তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা পরিষদ মিলনায়তনে সম্মেলনের আয়োজন করা হয়। শুক্রবার সকালে কবি সম্মেলনের উদ্বোধন করেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ হাসনাত আলী। আমন্ত্রিত কবিদের নিয়ে কথা ও কবিতায় উপযোগী তরুণ সহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়। এছাড়া কবি সম্মেলনকে ঘিরে আয়োজন করা হয়েছে পিঠা উৎসবের। এখানে আয়োজিত বই মেলায় পাওয়া যায় বিভিন্ন কবি সাহিত্যিকদের বই। স্থানীয় তরুণ কবিদের উৎসাহ দিতেই এই বই মেলার আয়োজন করা হয়েছে। একই সাথে প্রবীণ কবিদের সান্নিধ্যে তরুণ কবিদের লেখার মানোন্নয়ন হবে বলে মনে করছেন আয়োজক ও আমন্ত্রিত কবিরা। এবার দেশের বাইরের খবর। স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে মালয়েশিয়ার 9টি রাজ্য। এতে এখন পর্যন্ত অন্তত 3 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। পানিবন্দী হয়ে পড়েছেন অনেক প্রবাসী বাংলাদেশি সহ অসংখ্য মানুষ। বিপর্যয় মোকাবেলায় 5.5 শতাধিক অস্থায়ী আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 1 লাখ বাসিন্দাকে। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কেলান্টান এবং তেরেঙ্গানো। বন্যা কবলিত এলাকায় 3700 সরকারি কর্মকর্তা ও সেনা সদস্য প্রস্তুত আছে বলে জানিয়েছেন দেশটির সেনাপ্রধান। উদ্ধার কাজ অব্যাহত। বন্যার কারণে পূর্ব উপকূলীয় অঞ্চলে বাতিল করা হয়েছে 9টি ট্রেনের শিডিউল। এমন পরিস্থিতিতে মন্ত্রিসভার সদস্যদের ছুটি বাতিলেরও সিদ্ধান্ত নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শনিবার পর্যন্ত টানা বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। চলতি মাসে রাশিয়ায় দ্বিতীয় ভয়াবহ হামলায় ভুতুড়ে নগরীতে পরিণত হয়েছে ইউক্রেনের রাজধানী কিয়েভ। ইউক্রেনের জ্বালানি খাতে ভয়াবহ হামলায় সারা দেশের বিভিন্ন স্থান এভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, পশ্চিমা আতাকামাস মিসাইল দিয়ে রুশ ভূখণ্ডে হামলার জবাব দেওয়া হচ্ছে কিয়েভকে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলছেন, রাশিয়ার এই হামলা নজিরবিহীন। ইউক্রেনের বিভিন্ন শহরে এক রাতেই 200 ড্রোন আর ক্ষেপণাস্ত্র হামলা করেছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এই যুদ্ধ রাশিয়া থামাতে চায় না, যে কারণে নতুন নতুন ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে হামলা করছে। যুদ্ধবিরতি চুক্তি হলেও ইসরায়েল সেই চুক্তি ভঙ্গ করছে বলে অভিযোগ করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। যুদ্ধবিরতি কার্যকরের পরদিনই লেবানন ইসরায়েল সীমান্তে 2 পক্ষই পাল্টাপাল্টি হামলা করেছে। দক্ষিণ সীমান্তে বসবাস করা লেবাননের সাধারণ মানুষ নিজেদের শহরে ফিরেছেন ঠিকই, কিন্তু প্রবেশ করতে পারছেন না নিজ বাড়িতে। এদিকে লেবাননে ইসরায়েলের সেনা অভিযান বন্ধ হলেও গাজায় তা জোরদার হয়েছে। উত্তর আর দক্ষিণে সমানে বোমা হামলা হচ্ছে, ট্যাঙ্ক প্রবেশ করছে। উপত্যকায় একদিনেই প্রাণ গেছে 42 জনের। ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে গাজায় যুদ্ধবিরতির দাবিতে ইয়েমেনে চলছে বিক্ষোভ। যুক্তরাষ্ট্রে থ্যাঙ্কস গিভিং ডেতে বিক্ষোভ করেছেন ফিলিস্তিনিদের সমর্থকরা। শেষ করছে এখনকার দিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে ভিজিট করুন facebook.com/tv.ekhon, ইউটিউবে সার্চ করুন youtube.com/c/ekhon tv।